বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে $100। সরকারের অভয়ের পরও বাংলাদেশের ভোগান্তি, চীনের সহযোগিতা কামনা। প্রয়াত খামেনির সন্তান মুস্তাফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত। প্রেসিডেন্ট ট্রাম্প নাখোশ। দুবাই থেকে আনা হয়েছে প্রবাসী আহমেদের লাশ। আবারও আলোচনায় জঙ্গল সলিমপুর, চারপাশ ঘিরে যৌথ অভিযান। শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী ধরার বার্তা দিলেন আইজিপি। সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। গত 4 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। সোমবার আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $110 থেকে $117 মধ্যে ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের লেনদেন হচ্ছে $111 থেকে $115 মধ্যে। ওপেকভুক্ত দেশগুলোর গড় তেলের দাম বা ওপেক বাস্কেট প্রতি ব্যারেল প্রায় $90 বেশি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক তেল ট্যাঙ্কার চলাচল সীমিত করেছে, ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন ও রপ্তানি কমাতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে বিশ্বজুড়ে জ্বালানি ব্যয় বাড়তে পারে এবং এর প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতিতে। উন্নয়নশীল দেশগুলোতে পরিবহন খরচ ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিজয় সরণি এলাকার তেলের পাম্প ঘুরে সোমবারও দীর্ঘ সারি দেখা গেছে। চট্টগ্রাম বন্দরে জ্বালানি পণ্যসহ জাহাজ পৌঁছালেও সংকট এখনো কাটেনি। তেলের সংকটে একদিকে বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে, অন্যদিকে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করছে কিছু কিছু পাম্প। তেলের সংকট রয়েছে কিনা এমন প্রশ্নে কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো, আবার পর্যাপ্ত পরিমাণে তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। নর্মালি যারা ইউজার তারাই অনেক সময় পাচ্ছি না আর কি। তো এটা তো একরকম তো ভোগান্তি। আর যে পরিমাণটা তেল দিচ্ছে সেটা আসলে অনেক কম। সেটা আমাদের জন্য যারা কর্মজীবী মানুষ তারা প্রতিদিন এসে আসলে তেল উঠানোটাও সম্ভব না। এটা তো অবশ্যই আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় ধরেন 40 মিনিট ধরে সিরিয়ালে এখানে আছি, অফিসের কাজকর্ম করতে পারছি না, এটা একটা সমস্যা। তারপরেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে মেনে নিতে হচ্ছে। আর সংকট নাই কি, আমরা এই যে পড়ছি কি বিভাগে এটা তো আমরা বুঝতেছি। সারা ঢাকার ভিতরে কোন জায়গাতে আসছি ভাই, কষ্ট পড়েছে। এটা ভোগান্তির শেষ নাই। রমজান মাস আমরা 24 ঘন্টা চালু করে যাচ্ছে, আমাদের 25 জন অপারেটর কন্টিনিউ তেল দিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক কেন এইভাবে ফুল লিখে পড়ছে আমরা জানি না। প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু তৈল আছে। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলের চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রদূত জানান, সরকার গঠনের পর গেল 3 সপ্তাহে কমপক্ষে 4টি চীনা কোম্পানি বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে 10,000 কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগ হচ্ছে, ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত। Almost all the countries in the world are affected by the conflict in the Middle East. And definitely China Bangladesh, we share a lot of commonality. We all appeal for peace. We can work together how to overcome these challenges. 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় 4 জাহাজ। এরই মধ্যে 4টি এলএনজি বাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে আল জোর ও আল জাসাসিয়া নামে 2টি জাহাজ এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আজ লুসাইল ও বুধবার আল গালায়েল নামে আরও 2টি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছাতে পারে। এছাড়া গত বুধবার খোলা বাজার থেকেও 2টি এলএনজি কার্গো কেনা হয়। সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ 2টি বন্দরে পৌঁছালে রাতেই খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 2 জাহাজে 1,30,000 মেট্রিক টন করে মোট 2,60,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবল আলী ধন্না বন্দর থেকে অপরিশোধিত তেল ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
1 লাখ টন তেল নিয়ে জাহাজটি হরমুজ প্রণালী না হয়ে বিকল্প নৌপথ হয়ে আসবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ। মুস্তফা খামেনিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, ইসলামিক বিপ্লবী গার্ড সহ সামরিক ও রাজনৈতিক নেতারা। তবে ইরানে নতুন ধর্মীয় নেতা নির্বাচনে নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিভিন্ন শহরে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেও চলছে একের পর এক হামলা। লেবাননে বাস্তুচ্যুত হয়েছে 5 লাখ বাসিন্দা। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বিশ্বাস ও দৃঢ়তায় ইরান জাতিগতভাবে ঐক্যবদ্ধ। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুস্তফা খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের মাধ্যমে সেটি আবারও প্রমাণ করেছে ইরান। রবিবার দেশটির বিশেষজ্ঞ পরিষদ মুস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। এরই মধ্যে নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইসলামিক বিপ্লবী গার্ড সহ সর্বস্তরের সামরিক ও রাজনৈতিক নেতারা। মার্কিন হামলার প্রথম দিনে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ মা, বোন ও স্ত্রীকে হারান 56 বছর বয়সী মুস্তফা খামেনি। ওই দিন পরিবারের সাথে উপস্থিত না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান মুস্তফা খামেনি। মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করায় নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকে থাকতে পারবে না। এদিকে ইরানের তেলের ডিপোতে হামলার পর বিভিন্ন শহরেও মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার দিনের শুরুতে তেহরান ও কোম শহরের আশেপাশে কয়েক দফায় হামলা চালায় মার্কিনিরা। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেও চলছে একের পর এক হামলা। দেশটিতে 5 লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। ইরান ও লেবাননে হতাহত হয়েছে 3000-এর বেশি মানুষ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরানও। সোমবার ইরানের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়। আবারও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি সরকার। কাতার, ইরাক, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও একাধিক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে 22 জন আহত হয়েছে। ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে বাহরাইন ও ইরাক। ইরানি হামলায় যুক্তরাষ্ট্রে নিহত সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। সোমবার সকাল 8:20 মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মরদেহ সিলেটের মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে, সমাহিত করা হবে গ্রামের পারিবারিক কবরস্থানে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত মরদেহের পরিবহন ও সমন্বয় সার্বিকভাবে তারা নিশ্চিত করবে। আহমদ আলী দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। এখানে আজকে আরো 2 জন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা বিশেষ করে মিডল ইস্টে আছেন তাদের প্রতি আমরা এখনকার আসলে এই সংকটটা আমাদের হাত নাই, আমরা তাদেরকে নির্দেশনা বা পরামর্শ এটুকু যে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে। সরকার মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে আন্তরিক, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, প্রবাসীদের যে কোনো সংকটে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সরকার। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজার বড়লেখার সালেউদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করে মন্ত্রী। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি বড়লেখার গাজী টেকায় মরহুমের বাড়িতে নেওয়া হয়। এর আগে সোমবার সকাল 8:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে আহমেদ আলীর মরদেহ সেখান থেকে বিমানের আরেকটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।
সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখবো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান চলছে। সকাল 6টা থেকে এই যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব। গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার গণমাধ্যম মোহাম্মদ রাসেল জানান, যৌথ বাহিনীর 4000 সদস্য অংশ নিয়েছেন অভিযানে। ভোর থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বাইরের পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে। বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলা নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করে র্যাব। সকল বাহিনী মিলে আমরা 3000-এর অধিক সদস্য, অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে। পুরো এলাকাটাই আমরা তল্লাশি করব এবং যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যতটুক সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। নতুন দায়িত্ব গ্রহণের পর সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় আইজিপি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে। যারা মব সৃষ্টি করে নিজেদের ফায়দা লুটতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান আইজিপি। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান নতুন আইজিপি। ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি রোধে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। পুলিশের পোশাক নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান সাংবাদিকদের। কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান পুলিশ প্রধান। এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে, হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। অতীতের প্রতিশোধ বা আবেগ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে এসেছেন বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশ ও মানুষের উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা আর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ধূমপান বিরোধী অনুষ্ঠানে জহিরুদ্দিন স্বপন বলেন, আগের রাজনীতির সাথে তারেক রহমানের রাজনীতির পার্থক্য এখানেই। এবারের সংসদ অধিবেশন নিয়ে তথ্যমন্ত্রী জানান, এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের 130টির মতো অধ্যাদেশ পাশ করতে হবে, নইলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে আইন পাশের কথা সরকার ভাবছে বলেও জানান তথ্যমন্ত্রী। দীর্ঘ 17 বছর পর উনি যখন দেশে ফিরেছেন, উনি ফিরেই কিন্তু বলেছেন ভবিষ্যৎ নিয়ে কথা, ফর দ্য ফিউচার আই হ্যাভ এ প্ল্যান। উনি কিন্তু 17 বছরে কি মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, ওনার কত রক্তক্ষরণ হয়েছে, ওনার কি ক্ষতি হয়েছে, ওনার মায়ের কি ক্ষতি হয়েছে, ভাইয়ের কি ক্ষতি হয়েছে, তারপরে জনগণকে কান্নাকাটি করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য কোনো নাটকীয়তার মধ্যে কিন্তু উনি যান নাই। একজন রাষ্ট্রনায়কের সংক্ষিপ্ত আয়ুতে ততটা সময় সে অ্যাফোর্ড করতে পারে না আবেগ চর্চার মধ্য দিয়ে। অতীতের রাজনীতির সঙ্গে আজকের সরকার, তারেক রহমানের সরকারের রাজনীতির এটাই পার্থক্য। দেশের মানুষের সেবায় বিএনপির সকল নেতাকর্মী এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরান ঢাকার আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় এলাকাবাসীর চাহিদা ও নাগরিক স্বাস্থ্যসেবার জন্য সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। এ সময় তিনি আরো বলেন, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নাগরিকদেরও। একটা সুন্দর শহর করতে নাগরিকদের সাহায্য প্রয়োজন বলেও জানান। এছাড়া কেউ ময়লার মাসিক বিল 100 টাকার বেশি দাবি করলে তাকে সিটি কর্পোরেশনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম।
আমরা সবাই মিলে মিশে আমাদের যারা মুরব্বীরা আছেন আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে গাইডেন্স দিবেন। আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি বা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমরা সকলে একযোগে মিলেমিশে কাজ করে বাংলাদেশের যে সকল জনগণের সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা জোরালোভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোতে লাইব্রেরির ব্যবস্থা ছিল, সেগুলো নাই, সেগুলো আমরা পুনঃস্থাপন করার ব্যবস্থা করব। এবং নাগরিক স্বাস্থ্য সেবার জন্য যেখানে আমরা একটা সেকশন রাখবো যাতে স্বাস্থ্যগত বিষয়ও যাতে এখানে কাজ করতে পারে। সমাজ কল্যাণ মন্ত্রী এজিএম জাহিদ বলেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় কালজয়ী যত পদক্ষেপ রয়েছে সব নিয়েছে বিএনপি। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় জাসাস আয়োজিত কৃতি নারীদের সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজিএম জাহিদ হোসেন। নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, শুধু নারী দিবসের দিনকে উপলক্ষ করে নয়, বছরের সব দিনই এই অধিকার প্রতিষ্ঠা নিশ্চিতের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতি নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ যে আগামী দিনে এই অপশক্তি, তারা বলেছিল যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিবে। তারা আরো অনেক কথা বলেছিল যেগুলো আসলে নারীদের প্রতি অত্যন্ত অবমাননাকর, এবং আমি মনে করি যে নারী পুরুষ নির্বিশেষে সকলে আমরা মানুষ, প্রথমে আমাদেরকে মানুষ হিসাবে দেখতে হবে। কিন্তু আমরা সেই পার্টিকুলার রাজনৈতিক দল তাদের থেকে দেখলাম যে তারা আসলে এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, তো তাদের কোনোদিনও পরিবর্তন হবে না। তারা নারীদেরকে তাদের অধস্তই মনে করবে, এবং সেটা তারা রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতির মাধ্যমে আনারও একটা অপচেষ্টা করেছিল। আপনারা দেখেছেন যে সকল তৌহিদি জনতার নামে কিভাবে হ্যারাস করা হয়েছিল। কেউ তার ব্যক্তি স্বাধীনতা, তার পোশাকের স্বাধীনতা, তার কোথাও চলাফেরা হাঁটাচলা করার স্বাধীনতা, আমাদের মা বোনেরা পুরান ঢাকায় এখন গেলে দেখা যায় যে অবস্থা হয়ে গিয়েছে, ওনারা হাঁটাচলা করতে পারে না, ভয় থাকে। তা আমরা সেই পরিস্থিতি থেকে আগামী দিনে আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এই দেশে আপনার ভালো ভালো যত জিনিস আছে প্রত্যেকটার পিছনেই হয় শহীদ জিয়াউর রহমান অথবা বেগম খালেদা জিয়া আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, মানে উনি বলেছেন ওনার মায়ের আমলে ছিল 12 ক্লাস, আর উনি বলেছেন স্নাতকোত্তর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।